আপনাদের ম্যাথ অধ্যায় 16.4 না 16.4 এর 3 পর্যন্ত 3 না আপনার হচ্ছে 3টা করানো হয়েছে, 8 9 10 করেছে 11 নম্বর থেকে শুরু। আচ্ছা খেয়াল করেন 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কের দিকে সবাই একটু বইয়ের প্রশ্নটার দিকে তাকান। 11 নম্বর প্রশ্নটা করছে একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। একটা কাঠের বাক্স, আমি ধরলাম আমাদের বাক্সটা হচ্ছে এমন, ঠিক আছে? আমি হচ্ছে আপনার মানে একটু নরমাল ওয়েতে দেখাইতেছি আপনাদের, ঠিক আছে? ধরলাম এই হচ্ছে আমার কাঠের বাক্স। কাঠের বাক্সে আমি হচ্ছে মানে এটার বাইরের মাপটা দেখাইতেছি, ঠিক আছে? এটা কাঠের বাক্স, ভিতরে তো ফাঁকা স্থান থাকবে কাঠের বাক্সে। তো এই কাঠের বাক্সটার বাইরে হচ্ছে আপনার বলতেছে 8 সেন্টিমিটার হচ্ছে এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 8 সেন্টিমিটার। তারপরে আপনার হচ্ছে এটা একটা প্রস্থ আছে, অবশ্যই প্রস্থ আছে। প্রস্থ মানে কি? এটার ওই যে সাইডের মাপটা, কথা বুঝতে পারছেন? এটার সাইডের একটা মাপ আছে না, সেই সাইডের মাপটার কথা বলতেছে, যে বাক্সেরটা একটা অবশ্যই একটা সাইডের মাপ আছে, সেই সাইডের মাপটা। এই প্রস্থের মানটা আপনাকে হচ্ছে বলছে যে 6 সেন্টিমিটার, প্রস্থটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর এই বাক্সটার উচ্চতা বলতেছে আপনাকে 4 সেন্টিমিটার। তার মানে এই যে মাটি থেকে এটার যতটুকু উচ্চতা, এই উচ্চতা হচ্ছে আমার 4 সেন্টিমিটার। গেল তিনটা আমরা এই জিনিস পাইলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বাক্সের। এখন আপনাকে বলতেছে যে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ মিটার, অর্থাৎ এই বাক্সের ভিতরে যতটুকু স্পেস, এই ভিতরের স্পেসটার ক্ষেত্রফল আপনাকে দিয়ে দিছে 88 বর্গ মিটার। ঠিক আছে? এই জিনিসটা আপনার হচ্ছে বলে দিছে কোথাকার, এটা কিন্তু বাইরের না, এটা যে ভিতরের স্পেসের ক্ষেত্রফল। এখন আপনাকে মেইনলি কোশ্চেন করছে যে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এখন বাক্সটার কাঠের পুরুত্ব বলতে কি বুঝাইতেছে? এই যে দেখেন, বাক্সের বাইরে যতটুকু থাকে এটা তো কাঠ দিয়ে বানানো, এই কাঠের একটা আপনার পুরুত্ব আছে না? একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের বেঞ্চগুলো, আপনাদের বেঞ্চের উপরের মাথা নিচের মাথার মধ্যে একটু আপনার গ্যাপ আছে না, একটু পুরুত্ব আছে, একটু দেখেন এই যে বেঞ্চের এইগুলো, এই যে একটা পুরুত্ব আছে, এটা পুরুত্ব আছে, এই যে এটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন, এই যে একটা পুরুত্ব আছে না? তাহলে আমার উপরে যতটুকু আমি প্রস্থ পাবো, নিচে কিন্তু তার থেকে কম প্রস্থ পাবো, কথা বুঝতে পারছেন? তো কাঠের বাক্সের ক্ষেত্রেও সেম, এটার একটা কাঠের পুরুত্ব আছে, পুরুত্ব মানে কাঠের একটা প্রস্থ আছে। তো এই প্রস্থটার মান আপনার কাছে জানতে চাইছে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে প্রস্থের মানটা কি আমরা জানি? প্রস্থের মানটা কি জানি? প্রস্থের মান জানি না, এই কারণে এই প্রস্থের মানটাকে আমরা হচ্ছে ধরে নিলাম x। হ্যাঁ, আপনি এটা টিক মারবেন, টিক মারলে প্রশ্ন হবো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, আপনি হচ্ছে শুরুতে লিখবেন, ও সমস্যা নেই, আপনি লিখবেন হচ্ছে ধরি, আপনি আমার মুখের মধ্যে টিপবেন একটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, আমরা শুরুতে লিখবো ধরি, আমরা ধরি লিখলাম যে ধরি কাঠের পুরুত্ব x, ঠিক আছে? ধরি কাঠের পুরুত্ব সমান x সেন্টিমিটার, এগুলো যেহেতু সবগুলো সেন্টিমিটার এককে আছে, আপনি লেখেন সেন্টিমিটার। এখন বাবারা একটা জিনিস আপনি খুব ভালোভাবে বুঝেন, হ্যাঁ, খুব ঠান্ডা ভাবে একটু বুঝেন, এই কথা বলেন না, তুমি বাইরে বেরিয়ে কম করো বউ। আচ্ছা একটু খেয়াল করেন, এই পার্টটা একটু ভালোভাবে বুঝবেন। দেখেন, আমরা যখন হচ্ছে ওই যে আপনার বাগানের যে ম্যাথ গুলা করতাম, হ্যাঁ, বাগানের ম্যাথ গুলোর মধ্যে যে আমাদের বাইরে দিয়ে আপনার রাস্তা থাকতো না, বাইরে দিয়ে একটা রাস্তা থাকতো না, যে বাইরে দিয়ে এই পুরো বাগানের বাইরে দিয়ে একটা রাস্তা আছে, তো এই রাস্তাটার ক্ষেত্রফল কত, তখন আমরা কি হিসাব করতাম? বাগানের ক্ষেত্রফল, তারপরে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এমন একটা জিনিস হিসাব করতাম না? আপনি এটার দিকে যদি একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন এটা আমার বাক্সের বাইরের দৈর্ঘ্য, বাইরের প্রস্থ, আর এটা বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ না? এরকম মনে হইতেছে না জিনিসটাকে? আর এই যে ভিতরের যে স্পেস গুলো, এগুলো হচ্ছে বাক্সের কাঠের পুরুত্ব, কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা তখন কি করতাম হিসাব করে দেখুন, এটা আপনার থাকতো 30 মিটার, তারপরে এটা থাকতো আপনার 20 মিটার, আর এই পুরুত্বটা আপনার দিয়া দিত হচ্ছে 3 মিটার। তখন আপনি কি করতেন, যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য তখন কি হইতো জিনিসটা? 30 মাইনাস 3 প্লাস 3। কেন 3 প্লাস 3 করতেন? কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে। আবার প্রস্থের ক্ষেত্রে সেম কাজটাই করতেন, 20 মাইনাস 3 প্লাস 3। এখন তো আমাদের এটার সাথে একটা উচ্চতাও আছে, তাহলে আমরা উচ্চতার ক্ষেত্রে সেম কাজটা করব, 4 মাইনাস x প্লাস x। কথাটা কি বুঝতে পারছেন? কেন x কে মাইনাস করব? কারণ এখানে আমরা ওই যে রাস্তার ক্ষেত্রফলটাকে, রাস্তার দৈর্ঘ্যটাকে মাইনাস করতাম। তো সেম কাজটা এখন আপনি এখানে করবেন। তা আপনি লিখবেন সুতরাং বাক্সের ভিতরে দৈর্ঘ্য, বাক্সের ভিতরে দৈর্ঘ্যটা কি হবে? আমার দৈর্ঘ্য হচ্ছে আমার 8 সেন্টিমিটার। 8 এর থেকে আমি বিয়োগ করব কাকে? এই x কে কয়বার? 2 বার। কেন 2 বার বুঝতে পারছেন তো? কারণ আমার দৈর্ঘ্য এখানেও আছে, এখানেও আছে, এই কারণে 2 বার। তাহলে আমার মানটা কেমন হবে? 8 মাইনাস 2x, এত সেন্টিমিটার। তাহলে ঠিক একই ভাবে সুতরাং বাক্সের ভিতরের প্রস্থ, তাহলে বাক্সের ভিতরের প্রস্থটা কত হবে আমার?
6 মাইনাস 2x সেন্টিমিটার গেল। তাহলে বাক্সের ভিতরে উচ্চতা, এই উচ্চতার মানটাও আমরা হিসাব করব। বাক্সের ভিতরে উচ্চতাটা কত হবে? 4 মাইনাস 2x সেন্টিমিটার। এই পার্টটুকু কি বুঝতে পারছেন? এখন দেখেন আমাকে বলছে কি, বাক্সের ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গমিটার। বাক্সটা কি আমাদের আয়তাকার না? যেহেতু এটার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা অবশ্যই আয়তাকার। এখন আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। সেটা সমান আমরা লিখতে পারি না 88 বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, যেটা আপনার কাছে দেওয়া আছে সেটা আগে লেখেন, যে দেওয়া আছে বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আপনার কাছে দেওয়া হচ্ছে 88 বর্গমিটার, তাই না? 88 বর্গমিটার এটা আপনার কাছে দেওয়া আছে। তাহলে এটা পরবর্তীতে আমরা লিখতে পারি না যে সুতরাং 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 88 লেখা যায়? অথবা আমরা এখানে লিখতে পারি না যে প্রশ্ন মতে, বলা যায় জিনিসটা যে প্রশ্ন মতে এটা সমান 88। এখন আমাদের এই যে এই জিনিসটাকে আমরা যদি এ ধরি, এই জিনিসটাকে আমরা যদি বি ধরি, আর এটাকে যদি আমরা সি ধরি, তাহলে এখানে এ বি বি সি সি এদের মানগুলো বসিয়ে দেন, তাহলে আপনার অঙ্ক শেষ। খেয়াল করে দেখেন, আপনি হচ্ছে এখন কি করবেন? 2 ইনটু এ, এর মান কত আপনার? 8 মাইনাস 2x, এটার সাথে গুণ হবে আপনার বি এর মান, বি এর মান হচ্ছে 6 মাইনাস 2x, তারপরে প্লাস বি এর মান হচ্ছে কি আপনার 6 মাইনাস 2x, আর সি এর মান কত? 4 মাইনাস 2x গেল এটা। এরপরে হচ্ছে আমরা প্লাস, তারপরে আপনার হচ্ছে CA, C এর মান 4 মাইনাস 2x, আর A এর মান হচ্ছে আপনার 8 মাইনাস 2x। এই পার্টটুকু কি বুঝতে পারছেন? আপনারা বুঝছেন সবাই? আমি এতক্ষণ ধরে যতটুকু করাইছি এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? আপনি বুঝছেন? আপনার নাম কি বাবা? জি, নাবিলা। আপনি কি নতুন না পুরান? একদিন আসছিল না, ওই যে পিছনে বসছিল। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। খেয়াল করেন, এখন দেখেন, এখন আমরা পরবর্তী কাজটা কি করবো? কেন জিজ্ঞেস করলাম যে বুঝছেন কিনা, কারণ এখন পরবর্তী কাজটা একটু হার্ডের দিকে যাবে। হ্যাঁ, হার্ডের দিকে কি, এদেরকে এখন আপনার ইকুয়েশন আকারে ক্যালকুলেশন করা লাগবে। আর এই পুরোটা সমান কত আমাদের? 88। এখন দেখেন আমাদের প্রথম কাজ হবে কি, এই ভিতরে এদেরকে গুণ করে ফেলা, ঠিক আছে? কারণ কখনোই আপনি যোগের কাজটা আগে করবেন, আগে করবেন গুণের কাজ। হ্যাঁ, এরা যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে এরা গুণাকার আছে, আগে গুণের কাজটা করেন। কেমনে করবেন? আপনি 2 করেন ইনটু, এখন এদেরকে গুণ করে দেন, 6 আটা কত হয়? 48, তাই না? এটা দিয়ে একবার এর গুণ, এটা দিয়ে একবার এর গুণ, আবার ওরে দিয়ে ওরে গুণ, ওরে দিয়ে ওরে গুণ। কথা বুঝতে পারছেন? একটা জিনিস দুইবার গুণ করবেন। 6 আটা 48, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণী 16, আর x এর x গেল। এতটুকুর কাজ শেষ। এবার আমরা হচ্ছে মাঝখানে প্লাস দিলাম, না 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 প্লাস দেওয়া যাবে না, দাঁড়ান। এতটুকুর কাজ শেষ করছেন আপনি। এটা দিয়ে ওরে একবার, এই যে এর দিয়ে এর গুণ করছেন, এর গুণ করছেন, এখন ও বাকি আছে, ওরে দিয়ে আবার করেন। মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণী 12, তারপরে হচ্ছে আপনার x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণী 4, x আর x আপনার হয়ে যাবে x স্কয়ার গেল। এই সম্পূর্ণটা শেষ। এখন এর নিয়ে কাজ করেন, দেন আপনার প্লাস প্লাস দিয়ে 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণী 12, তারপরে দেন x, এরপরে হচ্ছে আবার এর নিয়ে কাজ করেন, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণী 8, তারপরে x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণী 4, আর x আর x এ 4x স্কয়ার। শেষ, সহজ জিনিস। এবার এর নিয়ে আবার কাজ করেন আপনি, তারপরে দেন আপনি প্লাস প্লাস দিয়ে এবার হচ্ছে আপনি এর নিয়ে কাজ করেন। 4 আটা কত? 32, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণী 8 আর 8x, আর প্লাসে মাইনাসে মাইনাস 4, এখানে হচ্ছে 8 8 দুগুণী আপনার আসে হচ্ছে 16x, এবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণী 4 x স্কয়ার গেল। এটুকু কমপ্লিট হইলো। সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 88। এই পার্টটা কি বুঝছেন? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এই দুইটারে সরাইয়া দেই। এই 2 কি এখানে গুণ আকারে আছে না? গুণ আকারে আছে না? এই দুইটারে আমি যদি ওই পারে নিয়ে যাই, দুইটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে এই দুইটা আমি সরাই দিই, দুইটা সরাই আমি ভিতরে ওরে নিয়ে কাজ করি। ওরে নিয়ে এখন আপনি কি করবেন? আমার এখানে তার কোনো গুণ টুনের কাজ নাই, তো আমি কি এখান থেকে ব্র্যাকেট গুলো উঠাইতে পারি? বলেন, এখান থেকে কি আমি ব্র্যাকেট গুলো উঠাইতে পারি? আর আমি এখান থেকে ব্র্যাকেট উঠাইতে পারি, কারণ কি আমার মাঝখানে প্লাস আছে, আমার তো কোনো মাইনাস নেই। যদি মাইনাস থাকতো সেই ক্ষেত্রে আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত, মাঝখানে কিন্তু মাইনাস নেই, তার মানে আমার চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তা আমি এখন এখানে একটা কাজ করতে পারি, আমি 2 ওই সাইডে নিয়ে যাই আর এখান থেকে ডাইরেক্ট সবগুলো মান লিখে ফেলি। তাহলে এখানে আমার আছে 48 মাইনাস 16x মাইনাস 12x প্লাস 4x স্কয়ার প্লাস 24 মাইনাস 12x
মাইনাস 8x প্লাস 4x স্কয়ার, তারপরে আছে হচ্ছে প্লাস 32 মাইনাস 8x মাইনাস 16x প্লাস 4x স্কয়ার গেল একটু পর্যন্ত শেষ, ইকুয়াল টু আমার আগে থেকে ছিল 88 আর 2 এখানে গুণ ছিল, এটা এবারে এসে হয়ে গেল ভাগ। এতটুকু পার্ট কি বুঝছেন আপনারা? এতটুকু বুঝছেন? এতটুকু বুঝলে এবার হচ্ছে আমরা পরের মার্কে চলে যাই। দেখেন পরবর্তীতে আপনি কি কাজ করবেন, এবার আপনি হচ্ছে খেয়াল করেন, এবার আমরা করব কি, আমরা সর্বপ্রথম এই x স্কয়ার গুলাকে একত্রিত করব। আমার কথা কি বুঝতে পারছেন? x স্কয়ার গুলার একত্রিত করব। দেখেন এখানে আমার কয়টা x স্কয়ার আছে? একটা, দুইটা, তিনটা। এটা 4, এটা 4, এটা 4, 3 4 কত হয়? 12। তাহলে আমরা লিখতে পারি 12x স্কয়ার। এটা কিন্তু গুণ হয় না, যোগ হইতে 4 আর 4 8, 8 আর 4 12, ঠিক আছে? গেল। এখন আপনি হচ্ছে x গুলার একত্রিত করেন। খেয়াল করেন x এর মধ্যে আপনার কি একটাও প্লাস আছে? দেখেন এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সব মাইনাস। আপনি এখানে আগে একটা মাইনাস দিয়ে দেন, এবার সবগুলোর আপনি যোগ করে দেন। দেখেন 16 আর 12, 16 আর 12 যোগ করেন কত হয়? ক্যালকুলেটর নেন। 16 আর 12 যোগ করেন, 16 যোগ 12, তারপরে আপনি যোগ দেন হচ্ছে আপনার আরেকটা x কত? 12, তাই না? এটাও 12, 12, তারপর আরেকটা x হচ্ছে আপনার 8, তারপর আরেকটা x হচ্ছে আপনার এটাও 8, তারপরের x হচ্ছে আপনার 16, এরপর আর কোনো x নাই। তো এখন আপনি হচ্ছে সবগুলোর যদি ক্যালকুলেশন করেন আপনার মান আসবে হচ্ছে 72x। গেল। এখন আপনি হচ্ছে ক্যালকুলেশন করেন, দেখেন এদেরকে ক্যালকুলেশন করেন, এখন সংখ্যাগুলোরে ক্যালকুলেশন করেন। আপনার আছে 48, 48 নিলেন, 48 শেষ। তারপরে আপনার আরেকটা সংখ্যা হচ্ছে প্লাস 24, তাহলে এটার সাথে প্লাস 24 করেন। তারপরে আপনার আছে হচ্ছে প্লাস 32, এটার সাথে প্লাস 32 করেন। এরপরে আর কোনো সংখ্যা নাই, তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে আপনার মান আসে হচ্ছে প্লাস 104। আর এই সাইডে আপনার 88, আপনি 2 দিয়ে জড়িয়ে একে ক্যালকুলেশন করেন, তাহলে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 অর্থাৎ 44, মান আসে আমার 44। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি 44। এখন একটু দেখেন, আমি এই 44 এর দিকে নিয়ে আসলে আমি পুরোটাকে আপনার উৎপাদকে বিশ্লেষণের মতো করে ফেলি। হ্যাঁ, তাহলে 104 প্লাস 44 এদিকে এসে মাইনাস 44 ইকুয়াল টু 0। এখন পরের লাইন একটু খেয়াল করেন, আমরা এখানে 12x স্কয়ার রাখলাম, মাইনাস 72x রাখলাম। 104 থেকে যদি 44 চলে যায় তাহলে আমাদের মান থাকবে হচ্ছে 60, অর্থাৎ প্লাস 60 ইকুয়াল টু 0। এবার একটু খেয়াল করেন, দেখেন তো আমাদের এটা দেখতে অনেকটা উৎপাদক বিশ্লেষণের মতো হয়ে গেছে না? x স্কয়ার সিঙ্গেল x ধ্রুবক, আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। কিন্তু x স্কয়ারের সাথে একটা কিছু আছে, আমরা ট্রাই করব এরে বাদ দেওয়ার। ঠিক আছে, ট্রাই করব একে বাদ দেওয়ার। দেখেন 12 দিয়ে আমি যদি 12 কমন নিয়ে নিই পুরোটার মধ্যে, 12 কে আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার মানটা আরো সহজ হয়ে যায়। 12 কমন নিলাম, তাহলে এখানে আমার থাকলো শুধু x স্কয়ার। এখন কয় 12 72, 6 12 72 না, 6 12 72, তাহলে এখানে আমার থাকলো মাইনাস 6x। আর কয় 12 60, 5 12 60 ইকুয়াল টু 0। দেখেন 12 এখানে গুণ আছে, ওই পারে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন 0 বাই সামথিং ইকুয়াল টু কত? 0। এই পার্টটা কি বুঝতে পারছেন? দেখেন আমাদের উৎপাদক বিশ্লেষণটা কিন্তু একদম সহজ হয়ে গেছে। স্কয়ার সিঙ্গেল ধ্রুবক। এখন আমাদের কাজ কি? এই দুইটা সহগকে গুণ করে দেওয়া। x স্কয়ারের সহগ 1 আর এটা 5, 5 থেকে কত? 5। আমার মাঝখানে এমন দুইটা সংখ্যা লাগবে যাকে আমি যদি যোগ বিয়োগ করি আমার এই মানটা আসবে, আর যদি আপনার গুণ করি তাহলে এই মানটা আসবে। ঠিক আছে, দেখেন 5 একে 5, 5 এর থেকে 5 এর সাথে আপনি যদি 1 যোগ করেন আসে কত? 6। আপনার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আপনি হচ্ছে কি করবেন? x স্কয়ার প্লাস 5, আচ্ছা প্লাস 5x দিব না, এখানে মাইনাস আছে এই কারণে মাইনাস 5x দিব, তারপরে মাইনাস x দিব, দেন হচ্ছে আপনার মান হয়ে গেছে ইকুয়াল টু 0। এখন আপনি হচ্ছে ক্যালকুলেশন করেন, দেখেন এখানে আমি যদি x কমন নেই তাহলে আমার থাকে x 5। উৎপাদকের বিশ্লেষণের শর্ত অনুযায়ী এই x 5টাই আমার এই পারেও লাগবে। এখন দেখেন x 5 এর সাথে কত গুণ করলে আমার মাইনাস x হয়? আমি যদি মাইনাস 1 গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 5 থেকে 5, আপনার অঙ্ক মিলে গেছে। এখন পরের লাইনে আপনার একটা থাকে x 5 আর একটা থাকে x 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে হয় x 5 ইকুয়াল টু 0 অথবা আপনার x 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখানে লিখতে পারি x ইকুয়াল টু প্লাস 5 অথবা এখানে লিখতে পারি x ইকুয়াল টু প্লাস 1। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে আমাদের পুরুত্বটাকে আমরা তো x ধরছিলাম, এখানে এই দুইটার মধ্যে আমার পুরুত্ব কোনটা? একটু মাথা ঘাটান তো দেখি, দুইটার মধ্যে আমার পুরুত্ব কোনটা হবে? আমার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। এই দুইটার মধ্যে আমার প্রস্থ কোনটা বলেন দেখি, বুদ্ধি ঘাটান। একটা জিনিস খেয়াল করেন, আমার উচ্চতা কয় সেন্টিমিটার?
4 সেন্টিমিটার। এই বাক্সটার পুরুত্ব যদি 5 সেন্টিমিটার হয় তাহলে পুরুত্ব তো আমার একদম এই পর্যন্ত এসে পড়বে, মানে এর থেকে এই যে 8 সেন্টিমিটার না, আমি ধরলাম এই পর্যন্ত এসে পড়বে, তো এই প্রান্ত থেকেও তো এই পর্যন্ত এসে পড়বে, তাহলে কি আমার বাক্সের মধ্যে কোনো স্পেস থাকবে? কোনো স্পেসই থাকবে না। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমার পুরুত্ব কত হইতে পারে? 1 হইতে পারে। তাহলে এইখানে লিখবেন ইহা গ্রহণযোগ্য নয়। এটা সাধারণ একটা হিসাব, ঠিক আছে? ইহা গ্রহণযোগ্য নয় আর x = 1, এই আমাদের आंसर। বুঝতে পারছেন অঙ্ক কেমন ছিল? এটা সহজ, আপনার মাথা ঠান্ডা করা লাগবে। হ্যাঁ, এটা একটা ছবি তুলবেন, ঠিক আছে? এই যে ছবি তুলবেন, কেমন অঙ্ক শেষ হইলে এই দিকে দিয়ে দেন হচ্ছে জাস্ট একটু হালকা উপরে রাখবেন, উপরে নিয়ে যে এটা চাপ মারবেন, ছবি তুলে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন পরবর্তী অঙ্ক, তাহলে এটা মুইসা দেই। গেল। এবার পরবর্তী ম্যাথ, আপনাদের অঙ্ক নাম্বার 12 এর দিকে তাকান। অঙ্ক নাম্বার 12, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করেন। 12 বলতেছে কি, একটা দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, উচ্চতা দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমাদের কাছে যা যা দেওয়া আছে সেটা আমরা লিখি। শুরুতেই লিখবেন আপনি যে দেওয়া আছে, যা দেওয়া আছে তা উঠান। দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, দেয়ালের দৈর্ঘ্য সমান হচ্ছে আপনার 25 মিটার, লেখেন আপনি 25 মিটার। তারপরে দেয়ালের প্রস্থ দেওয়া আপনার কাছে 6 মিটার, আচ্ছা উচ্চতা দেওয়া 6 মিটার, ঠিক আছে? দেওয়ালের উচ্চতা দেওয়া হচ্ছে আপনার কাছে 6 মিটার। আর পুরুত্ব, শুনেন, পুরুত্ব আর প্রস্থ এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, তো আপনি হচ্ছে এইভাবে লিখতে পারেন যে প্রস্থ অথবা পুরুত্ব, ঠিক আছে? এইভাবে লিখতে পারেন, আপনার যেটা ভালো লাগে। প্রস্থ অথবা পুরুত্ব আমার কাছে দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখন বাবারা এখানে একটা কাহিনী আছে, একটু খেয়াল করে দেখেন। আমার একটা একক দেওয়া সেন্টিমিটারে, বাকি দুটো দেওয়া মিটারে। সবসময় চেষ্টা করবেন কি সবচেয়ে ছোট একক যেটা, ওই এককে সবগুলোকে ট্রান্সফার করে দেওয়ার কথা। বুঝতে পারছেন? এখন আমরা জানি হচ্ছে আপনার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমরা হচ্ছে এখানে আমাদের মিটার আছে, মিটারটাকে আমরা হচ্ছে জাস্ট সেন্টিমিটারে কনভার্ট করে দিব, ঠিক আছে? এখানে দেখেন আপনার যা আছে তার সাথে আপনি যদি খালি এই যে 100 এর যে দুইটা শূন্য যদি আপনি লাগায় দেন, তাহলে সেটা আপনার সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেটাই থাকবে সেটার সাথে আপনি দুইটা শূন্য লাগাই দিবেন, আপনার সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। সহজ না জিনিসটা? একদম সহজ। আর যদি মনে সন্দেহ থাকে তাহলে এটার সাথে আপনি 100 গুণ করবেন, তাইলেই হবে, আপনার সেন্টিমিটার এসে পড়বে। গেল এটা, আপনি তিনটারই সেন্টিমিটার একক করলেন। এরপর আপনার কোশ্চেনটা কি বলছে এবার দেখেন। এবার বলতেছে একটা ইটের দৈর্ঘ্য, এবার একটা ইটের দৈর্ঘ্য দিছে। ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। যা যা দেওয়া আছে লেখেন যে ইটের দৈর্ঘ্য দেওয়া আপনার কাছে 10 সেন্টিমিটার, তারপরে হচ্ছে ইটের প্রস্থ দেওয়া হচ্ছে আপনার কাছে 5 সেন্টিমিটার, আর ইটের উচ্চতা দেওয়া আপনার কাছে কত? 3 সেন্টিমিটার। এখন আমার কোশ্চেনটা মূলত কি? কোশ্চেনটা বলছে দেওয়ালটা ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করা। একেবারে বাচ্চা লেভেলের একটা অঙ্ক। আপনি কি করবেন? দুইটার আয়তন বের করবেন, আয়তন বের করে একটার আয়তন দিয়ে আরেকটার আয়তনে ভাগ করে দিবেন, তাহলে এই অঙ্ক শেষ। বুঝতে পারছেন? তাহলে শুরুতে আমরা লিখবো সুতরাং দেওয়ালের আয়তন। শুরুতে লিখবেন সুতরাং দেওয়ালের কি আয়তন। এখন আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার গুণফল। তাহলে আপনি তিনটার গুণ করেন, 25 সেটার সাথে গুণ করেন, আপনি 6 সেটার সাথে গুণ করেন, আপনি 30 সমান আপনার কত আসে একটু খেয়াল করে দেখেন। তাহলে 2500 গুণ 600 গুণ 30, আপনার মান আসে হচ্ছে 45, 1 2 3 4 5 6 এত। আর যেহেতু এটা আয়তন সেই কারণে আমাদের এককটা হবে ঘন সেন্টিমিটারে। কথা বুঝতে পারছেন? আয়তনটা ঘন সেন্টিমিটারে হবে। এখন এই নিচের আমরা এখন তাহলে ইটের আয়তনটা বের করব, যে সুতরাং ইটের আয়তন, এই ইটের আয়তন বের করেন। ইটের আয়তন হবে আপনার 10 গুণ 5 গুণ 3, তাহলে এটা আপনি হিসাব করেন 10 গুণ 5 গুণ 3, আপনার মান আসবে হচ্ছে 150। যেহেতু আয়তন এই কারণে আমরা লিখবো ঘন সেন্টিমিটার। তো এখন আপনি লিখবেন সুতরাং ইটের প্রয়োজন, যে আমার এই দেওয়ালটাকে ইট দিয়ে বাঁধাই করতে কতটুকু ইট লাগবে বা কয়টা ইট লাগবে। তাহলে ইটের প্রয়োজন আপনার, এটার আয়তন কত পাইছেন? 4 5 6টা শূন্য, আর হচ্ছে নিচে হচ্ছে আপনার 150। তাহলে এটার আপনি যদি ক্যালকুলেশন করেন 4 5 1 2 3 4 5 6 ভাগ 150 দিয়ে, তাহলে আপনার ইট লাগবে হচ্ছে একক, এটা লিখে দিই 5টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা, একক, দশক, শতক, হাজার, বাবা 3 লক্ষ ইট লাগবে। আপনারা বুঝতে পারছেন? 3 লক্ষ ইট লাগবে। এত টি
ইটের প্রয়োজন আপনার 3 লক্ষটি। 3 লক্ষটি ইট হইলে আপনার মোটামুটি দেওয়ালটা আপনি কভার দিতে পারবেন। তাহলে 12 নাম্বার শেষ। 12-র পরে এখন আপনি আপনার অঙ্ক নাম্বার 13-র দিকে একটু তাকান। 13 নাম্বার অঙ্কটার দিকে তাকান। অঙ্ক নাম্বার 13 দেখেন, 13 নম্বর অঙ্ক আপনাকে কি বলছে। 13 নম্বর অঙ্ক হচ্ছে আপনাকে বলতেছে যে একটা ঘনক আকৃতির বস্তু, একটু খেয়াল করে দেখেন, আমাকে বলছে একটা ঘনক। এখন ঘনকটা হচ্ছে কি, ঘনকটা হচ্ছে মূলত আমাদের একটা বর্গের 3D, ঠিক আছে, ঘনক হচ্ছে আমাদের একটা বর্গের 3D। এখন এই ঘনকটা দিয়ে আমরা কি বুঝতে পারি, ঘনকটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই সমান। অর্থাৎ আমরা এখানে এটা দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, বুঝতে পারছেন এবার তো, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই সমান। এখন আমরা বলতেছে যে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে, যা দেওয়া আছে তা লেখেন। দেওয়া আছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আপনার কাছে কত, 2400 বর্গ সেন্টিমিটার। দেখেন আপনি 2400 বর্গ সেন্টিমিটার। এখন আমরা জানি হচ্ছে ঘনকের দ্বারা, এখন আপনি লিখবেন সুতরাং প্রশ্ন মতে। দেখেন আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 6a²। এটা হচ্ছে আপনাদের যেদিন বেসিক দিছিলাম ওই দিন আমি বলে দিছিলাম, 6a² হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6a² = 2400। তাহলে পরের লাইন কি, a² = 2400/6। পরের লাইন আমরা a এর মানটা ধরবো, a হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে a এর মান আমি দিতে পারি কি, এখানে স্কয়ারটা আছে এদিকে এসে রুট হয়ে যাবে, তাহলে 2400/6। সুতরাং এই ইকুয়াল টু, এখন আপনি যদি মানটা বাইর করেন তাহলে আপনি ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারেন যে √2400/6, আপনার মান আসবে হচ্ছে 20। ঠিক আছে, মান আসবে হচ্ছে আপনার 20। এখন আপনি পরবর্তী কাজটা যদি করেন, যেমন এটা আমরা যদি নরমালি হিসাব করি, 6 একে 6, 4 6 24, আর এখানে দুইটা শূন্য, তাহলে 400। তাহলে পরের মান হয় আমার √400। এখন √400 আপনি রুট করলে আপনার মান এসে পড়বে 20। গেল এটা, এতটুকু আপনার কাহিনী শেষ। আপনি এক বাহুর দৈর্ঘ্য পাইলেন। এখন আপনারা মূলত কোশ্চেনটা করছে হচ্ছে এটার কর্ণের দৈর্ঘ্য কত। দেখেন ঘনকের কর্ণের দৈর্ঘ্যে, আমি আপনাদের ঘনকের কর্ণেরও একটা সূত্র বলে দিছিলাম। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সুতরাং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। এখন আপনি √3 দিলেন ইনটু a, এর মান হচ্ছে আপনার 20। তাহলে 20√3 সমান আপনার মানটা আসবে 20 ইনটু √3, আপনার ভ্যালু আসবে হচ্ছে 34.64। এটা আপনার হচ্ছে, যেহেতু এগুলো বর্গ সেন্টিমিটার এককে, তার মানে এগুলো আমার সব সেন্টিমিটার এককে হবে। ঠিক আছে, এগুলো সব আমার সেন্টিমিটার এককে। শেষ অঙ্ক কি বুঝতে পারছেন আপনারা? একদম সহজ একটা অঙ্ক, ছোট অঙ্ক ছিল। ঠিক আছে, গেল। এখন আমাদের লাস্ট ম্যাথ 14 নম্বর, এই ম্যাথটা করে আপনাদের ছাইড়া দিব, সমস্যা নেই। দেখেন 14 নম্বর অঙ্কটা দেখেন, এটা একটা ছবি তুলেন। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের লাস্ট 14 নম্বর ম্যাথ। ওকে, 14 নম্বর ম্যাটটার দিকে তাকান। 14 বলতেছে আপনাদের 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বেলনের ভূমি। এখন বেলন বলতে আমরা কি বুঝি, সিলিন্ডার, তাই না? বেলন বলতে বোঝা যায় সিলিন্ডারকে। ঠিক আছে, আপনাদের হচ্ছে বলতেছে কি একটা 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে 14 নম্বরে আমরা স্টার্টিং এই লিখবো দেওয়া আছে বেলনের উচ্চতা, এখন বেলনের উচ্চতাটাকে h দিয়ে প্রকাশ করা হয়। h এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে আপনার 12 সেন্টিমিটার। ঠিক আছে, গেল 12 সেন্টিমিটার। এবার বলতেছে হচ্ছে এই বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। দেখেন বাবা, আপনারা একটু ঠান্ডাভাবে বুঝবেন বেলন জিনিসটা কি। বেলন হচ্ছে কি আমার একটা বৃত্ত, এই বৃত্তটা 3D, কথা বুঝতে পারছেন? বেলন হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির বস্তু, যেটা হচ্ছে আমাদের একটা বৃত্তের 3D। এখন এই বৃত্তের 3Dটার মধ্যে চলে আছে, এই বৃত্তের 3Dটার মধ্যে এই উপরের বৃত্ত আর এই নিচের বৃত্তটা হুবহু সেম। আমার কথা কি বুঝতে পারছেন? উপরের বৃত্ত ব্যাসার্ধ যতটুকু, এর বৃত্তের ব্যাসার্ধ একই রকম, সেম জিনিসই। তাহলে আমরা কি বলতে পারি না, উপরের বৃত্তের ব্যাসার্ধ মানে কি আমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিসটেন্সটাই তো আমার ব্যাসার্ধ। তাহলে উপরের বৃত্তের ব্যাসার্ধ যেটা, আমার নিচের বৃত্তের ব্যাসার্ধ একই জিনিস বলা যায়। এটা দুইটা বৃত্তের ব্যাসার্ধই আমার সেম। এখন আমাকে বলতেছে হচ্ছে যে এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের আর এর মান দেওয়া আছে
5 সেন্টিমিটার এই ভূমির ব্যাসার্ধ। এখন ভূমির যেটা ব্যাসার্ধ ওটাই কিন্তু আমার পুরো সিলিন্ডারের ব্যাসার্ধ, ঠিক আছে, সেম জিনিস, একই জিনিস। তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দিয়ে দিছে। এখন বলতেছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন দুইটাই বের করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলও বের করতে বলছে, আয়তনও বের করতে বলছে। আপনার আয়তনের মানও লাগবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মান লাগবে। তাহলে সর্বপ্রথম আপনি লেখেন সুতরাং আয়তন। কি লিখবেন? আয়তন। আয়তনটা কি হবে দেখেন, আমাদের বৃত্তের আমাদের এই যে বেলনের বা সিলিন্ডারের এটার যে আয়তনের সূত্রটা, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমার কথাটা কি বুঝতে পারছেন? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। এখন আয়তন হচ্ছে কি ক্ষেত্রফলের সাথে উচ্চতার গুণফল, কথা বুঝছেন? তাহলে ক্ষেত্রফলের সাথে আমাদের উচ্চতাটা আমরা গুণ করে দিলে আমরা আয়তন পেয়ে যাবো, সহজ হিসাব। আপনার হচ্ছে পাই, পাই এর ভ্যালু 3.1416, আর এর মান হচ্ছে 5 এর উপরে স্কয়ার, আর এইচ আপনার কাছে দেওয়া আছে 12। আপনি এখন পরবর্তী কাজ করেন 3.1416 এটার সাথে 5 এর উপর স্কয়ার মানে 25 ইনটু 12। তো আপনি হচ্ছে টোটালটাকে আপনি ক্যালকুলেশন করেন, 3.1416 ইনটু হচ্ছে আপনার 25 ইনটু হচ্ছে আপনার 12। আপনার মান আসবে হচ্ছে 942.48। 942.48 যেহেতু আয়তন এই কারণে আমরা এটাকে লিখবো ঘন সেন্টিমিটার। একটা যেহেতু সেন্টিমিটারে, যদি এখানে মিটার থাকতো আমরা লিখতাম ঘন মিটার। বুঝতে পারছেন জিনিসটা? সবসময় একটা জিনিস মনে রাখবেন, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার বর্গ হবে, আর হচ্ছে আয়তনের ক্ষেত্রে ঘন হবে। মনে থাকবে জিনিসটা? ক্ষেত্রফলটা প্রকাশ করব বর্গ দিয়ে, আর আয়তন প্রকাশ করব ঘন দিয়ে। ঘন মানে হচ্ছে কিউব আর বর্গ মানে হচ্ছে স্কয়ার, ঠিক আছে? এখন যদি এটা আপনি এভাবে না লিখে আপনি যদি লিখতেন ইংলিশে, সেক্ষেত্রে আমরা কি করতাম জানেন? সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার কিউব লিখতাম। বুঝতে পারছেন জিনিসটা? এই কিউব দিয়ে বোঝায় এটা ঘন ঘন সেন্টিমিটার আছে। গেল আয়তন গেল। এখন হচ্ছে লাস্ট আপনাকে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন আপনি লিখবেন সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখেন এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কেমন হবে? এই উপরে আমার একটা পৃষ্ঠতল আছে, এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই নিচে আমার একটা বৃত্ত আছে, এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। মাঝখানে এই যে এতটুকু অংশ, এতটুকু হচ্ছে দেখেন, এতটুকু আমার একটা লম্বা জিনিস হলে কি হইছে, এটা কি একটা বৃত্ত না? এটাও তো আমার একটা বৃত্ত, তাই না? এটাও তো সিলিন্ডার, সিলিন্ডার তো গোলাকারে থাকে, তাই না? তো এই গোলাকার যেহেতু, তাহলে এটার একটা পরিধি আছে না, 2 পাই আর, এটা পরিধি আছে না? আর এতটুকুর একটা উচ্চতা আছে না, এই উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই 2 পাই আর এর সাথে আমরা যদি এইচ লাগিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে ভিতরের টুকের ক্ষেত্রফল। তাহলে আমরা জিনিসটা কি হবে? আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সবগুলা ক্ষেত্রফলের যোগফল। তাহলে আপনি সবগুলা ক্ষেত্রফলের যোগফল করেন, একটা পাই আর স্কয়ার, একটা হচ্ছে 2 পাই আর এইচ, আর একটাও হচ্ছে আপনার পাই আর স্কয়ার। এখন এখানে দুইটা পাই আর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এখানেও 2 পাই আর আছে, এখানেও 2 পাই আর আছে, তাহলে আমরা 2 পাই আর কে কমন নিতে পারি। এখানে এইচ একটা আইসা পড়লো, এখানে আর দুইটা, একটা আর চলে গেল আর একটা আর থাকলো। এটুকু কি বুঝছেন? গেল। এখন আপনি মানগুলো বসিয়ে দেন, তাহলে 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর এর মান আপনি পাইলেন হচ্ছে 5 ইনটু এইচ। এইচ এর মান আপনার কাছে দেওয়া আছে হচ্ছে 12 প্লাস আর এর মান দেওয়া আছে আপনার কাছে 5। তাহলে পুরোটা আপনি ক্যালকুলেশন করেন, 2 ইনটু 3.1416 ইনটু 5 ইনটু 12 আর 5 কত হয়? 17। আপনি টোটালটা ক্যালকুলেশন করেন, তাইলে টোটাল ক্যালকুলেশন করলে 2 ইনটু 3.1416 ইনটু আপনার হচ্ছে 5 ইনটু 17, তাইলে আপনার মান আসবে হচ্ছে 534.072। যেহেতু ক্ষেত্রফল এই কারণে আমরা এটাকে ধরবো বর্গ, আর এককটা আছে সেন্টিমিটার। আপনি যদি ইংলিশে লিখতেন তাহলে এটা হইতো সেন্টিমিটার স্কয়ার। ঠিক বুঝতে পারছেন? বুঝছেন এতটুকু? তাহলে আজকে এতটুকুই থাকুক। অঙ্ক কি সবটি হইছে? অ্যানসার মিলছে সবটি? আচ্ছা, তাহলে এতটুকুই আপনার অ্যানসার। হ্যাঁ, আজকের মতো এটা একটা অ্যানসার, এটাও একটা অ্যানসার। হ্যাঁ, দুইটাই অ্যানসার। পরীক্ষার খাতায় এরকম দুই জায়গায় অ্যানসার লেখেন, হ্যাঁ? আর ভুলেও কোনোদিন এমন অ্যানসার লেখেন না। অ্যানসার সবসময় সুন্দর করে লিখবেন, এরকম এ এন এস লিখে ভাবে টান দিবেন। আমার মতো এরকম লিখবেন, কাটা খাইবেন। বুঝছেন বিষয়টা? আর 15 নাম্বার অঙ্ক, একদম সহজ অঙ্ক। 15 নাম্বার ম্যাথ। দেখেন 15 ম্যাথ আপনাদের বলতেছে কি, একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার আর আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। এখন বেলনের উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আপনার বেলনের বক্রতলের ক্ষেত্রফল খেয়াল করেন, শুরুতে আপনার কাছে যা যা দেওয়া আছে তা তা লেখেন। যে আপনার দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, দেখেন আপনার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আপনার কাছে 100 বর্গ সেন্টিমিটার। দেখেন 100 বর্গ সেন্টিমিটার, এটা একটা দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার কাছে আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার।
আয়তন, এই আয়তনটা আপনার কাছে দেওয়া আছে হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। আচ্ছা একটু খেয়াল করেন, এই দুইটার থেকে আমি একটা জিনিস পাই, খেয়াল করেন আয়তন বলতে আমরা আসলে কি জানি বলেন তো? আয়তনটা কি পাই আর স্কয়ার এইচ না? এইটার সমান আমরা লিখতে পারি না 150? হ্যাঁ, এই একটা জিনিস পাইলাম। এখন এখান থেকে কিন্তু কোনো তেমন কোনো কিছু করারই নেই, তবে এখান থেকে আপনি যদি যে বক্রতলের ক্ষেত্রফল এটার দিকে আপনি যদি খেয়াল করেন, আচ্ছা দাঁড়ান এখান থেকে হিসাব করি আমরা, এই পাইকে আমরা ওদিকে নিয়ে যাই, তাহলে আর স্কয়ার এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি 150 বাই পাই। দেখা যায় না জিনিসটা? পাই গুণাকারে আছে, ওদিকে চলে গেল, সহজ জিনিস এটা গেল। এটাকে আমরা যদি ধরেন 1 নং সমীকরণ ধরি, আর বক্রতলের ক্ষেত্রফল যেটা, এটার দিকে যদি তাকান, এই বক্রতলের ক্ষেত্রফল থেকে আমরা একটা জিনিস পাবো। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল আপনার? 2 পাই আর স্কয়ার এইচ, এমন ছিল না? বক্রতলের ক্ষেত্রফলটা 2 পাই আর স্কয়ার এইচ। ও সরি 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 সরি, বক্রতলের ক্ষেত্রফল, দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল এটাই ছিল 2 পাই আর আর এইচ, নট আর স্কয়ার, 2 পাই আর এইচ, ঠিক আছে? 2 পাই আর এইচ ছিল এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, ছিল 2 পাই আর এইচ। এটা সমান আপনি পাইছেন হচ্ছে 100। এখান থেকে দেখেন আমরা যদি একটু হিসাব করি, দেখেন এইটাকে আমরা 1 নং বসাইছি, এটারে আমরা যদি হচ্ছে দাঁড়ান এটারে 1 নং না বসে এখান থেকে যদি আরেকটু কাজ করি, যে h ইকুয়াল টু আপনার হচ্ছে 150 বাই পাই আর স্কয়ার, এটার সাথে গুণ আকারে আছে, আর স্কয়ার এটার সাথে ভাগ নেন, কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে? এইটাকে হচ্ছে আমরা 1 নং ধরি। এখন এটার মধ্যে আমরা যদি এই h এর মানটা বসিয়ে দিই, ঠিক আছে? দেখেন h এর মানটা যদি বসিয়ে দিই, 2 পাই ইনটু r ইনটু h এর মান কত আমাদের? 150 বাই পাই আর স্কয়ার ইকুয়াল টু 100। এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কারো? বুঝতে পারছেন? শুধুমাত্র এই যে এইচ এর জায়গায় এইচ এর মানটা বসিয়ে দিছি। আর এইখানে একটা ছোট্ট সাইড নোট দিয়ে দিবেন যে 1 নং হতে কি দিবেন? 1 নং হতে পাইছেন আপনি। এখন একটু খেয়াল করেন আমরা এখানে কি কাজ করতে পারি, ভালো মতো দেখেন। পাই পাই কাটা, ঠিক আছে? পাই পাই কাটা। আর আপনার কাছে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আর একটা কাটা, ঠিক আছে? আর একটা কাটা। এখন তাহলে এখানে আমাদের থাকে কি? উপরে থাকে আমাদের 150 আর নিচে থাকে সিঙ্গেল আর ইকুয়াল টু 100। আমরা যদি পরেরটার মধ্যে চিন্তা করি, দেখেন আর এখানে ভাগাকার আছে, ওদিকে গেলে আর কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 100 ইনটু আর, আর এর সাথে 100 গুণ আছে, 100 এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে 100 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এত ইকুয়াল টু আর 0 0 কাটা। সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল টু 15 বাই 10। আপনি যদি করেন যে 15 ভাগ 10 ভাগ 10, তাহলে আপনার মান আসবে হচ্ছে 1.5। তাহলে ব্যাসার্ধ আপনি পাইলেন 1.5, এককগুলো কিসে? সেন্টিমিটারে, এত সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু পাইলেন। আপনার কাছে হচ্ছে ভূমির ব্যাসার্ধ চাইছে, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলেন। এখন বেলনের উচ্চতা দেখেন, আর এর মান পাইছেন, আর এর মান এখন আমরা 1 নং এ বসাবো, তাহলে আমরা উচ্চতা পেয়ে যাবো। একদম সহজ হিসাব। তাহলে এখন লিখবেন আর এর মান 1 নং এ বসিয়ে, ঠিক আছে? আর এর মান 1 নং এ বসিয়ে, আর এর মান আপনি যদি 1 নং এ বসান তাহলে আপনার মানটা থাকবে কি? খেয়াল করেন, h ইকুয়াল টু 150 বাই পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখলাম 150 বাই পাই এর ভ্যালু 3.1416 ইনটু আর, আর এর ভ্যালু আপনি মাত্র পাইলেন 1.5, তাহলে লেখেন 1.5 এটার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু, উপরে আমার থাকলো 150 আর নিচে যদি আপনি 1.5 এর উপরে প্রথমে আপনি যদি হোল স্কয়ার করেন আপনার মান আসবে 2.25। সেটারে আপনি যদি আবার 3.1416 এর সাথে গুণ করে দেন তাহলে মানটা আসবে 7.0686। 7.0686। এখন এটা আপনি যদি আবার 150 দিয়ে ক্রস করেন, যে 150 ভাগ, তাহলে আপনার মান আসবে 21.22। 21.22। এটা আপনার উচ্চতা, এটারও একক আপনার হচ্ছে সেন্টিমিটার। আপনি দিয়ে দেন অ্যান্সার। ছবি তুলেন। আচ্ছা দেখেন আপনার হচ্ছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আপনার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু বলছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এটা সমান আপনার হচ্ছে বলছে 4400 বর্গ সেন্টিমিটার। 4400 বর্গ সেন্টিমিটার গেল। এটা আপনাকে একটা বলে দিছে, আরেকটা বলে দিছে এটার উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। তার মানে আপনার কাছে এইচ এর একটা মান বলে দিছে যে এইচ হচ্ছে আপনার 30 সেন্টিমিটার। এরপরে হচ্ছে আপনার বলছে কি এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আপনার শুধুমাত্র এই আর এর মানটা লাগবে, ঠিক আছে? আর এর মান আপনি বের করবেন। তাহলে এখানে পরবর্তী লাইনে দেখেন আপনার 16 নম্বর, এখান থেকে শুরু করি আমরা। দেখেন আপনি এখানে কি করবেন, 2 পাই আর এইচ, তাহলে 2 লিখলেন, পাই লিখলেন, আর লিখলেন, আর এইচ এর মান হচ্ছে আপনার 30 ইকুয়াল টু
400। তাহলে পরের লাইন খেয়াল করেন 2 পাই আর এই 30, এটার আমরা পুরোটাকে ট্রান্সফার করে দেই, আর তো এখানে গুণ আকারে আছে, সবগুলোই গুণ আকারে, তাহলে এখানে সবগুলো আপনার হচ্ছে ভাগ হয়ে গেল, তাহলে 2 পাই ইনটু 30। এখন পরের লাইনে আপনি আর ইকুয়াল টু এখানে ডাইরেক্টও করে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে যদি ডাইরেক্ট না চান নরমালিও করতে পারেন, যে আপনার হচ্ছে 4400 নিচে হচ্ছে আপনার পাই ইনটু 60। সুতরাং আমরা আর এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট করতে পারেন, আপনি আর এর ভ্যালু হচ্ছে ডাইরেক্ট করতে পারেন যে 4400 ভাগ হচ্ছে আপনার পাই, তাহলে 3.1416 গুণ হচ্ছে আপনার 60, তাহলে আপনার হচ্ছে 23.34 এত আপনার হচ্ছে এত সেন্টিমিটার, এটা হচ্ছে আপনার আসলে ব্যাসার্ধ। এখন আপনারা বলতেছে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে লিখবেন সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখেন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা যেন কি ছিল আপনার 2 পাই আর ইনটু h প্লাস আর, এমন একটা কিছু ছিল না সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র? তো আপনি এটার মানটা বসা দেন, 2 ইনটু পাই এর ভ্যালু 3.1416 ইনটু আর এর মান হচ্ছে আপনার 23.34 ইনটু h এর মান আপনার কাছে পাইছেন আপনি 30, আর আর এর মান আপনি পাইছেন 23.34। তাহলে পরের মানটা আপনি লেখেন 2 ইনটু 3.1416 ইনটু 23.34 ইনটু 30 আর এত যদি করেন তাহলে 53.34। পুরোটা আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে আপনার 23.34 ইনটু 53.34, তাহলে আপনার মান আসবে হচ্ছে 7822.30 এত, আর এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার। এটা দেখি তো, এই অঙ্কটা যদি না হয় তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ক্যালকুলেটরে সমস্যা, ক্যালকুলেটরে সেটিং এ প্রবলেম। আর আমি একদিন এরকম হয়েছে, ওই যে দুইটা জমজ ছেলে ছিল, ওদের ক্যালকুলেটরে কি এক সেটিং অন করে রাখা দিছে, অঙ্ক মিলতেছে, পুরো অঙ্ক ঠিক আছে, লাস্টে অ্যান্সার মিলে না, না এটা মিলছে 7822.30 আর আসছে 23 ধরো কাউল ফাউল জিনিস। আচ্ছা দেখ, এটা কোনো ফ্যাক্ট নাই, এক দুই এটা কোনো মানের কোনো ম্যাটার করে না, মানে পয়েন্ট আকারে ছিল জিনিসটা, সমস্যা নাই, ঠিক আছে, এটা প্রবলেম নাই, এটা ওকে আছে। 16 ঠিক আছে। আচ্ছা 17 নাম্বারটার দিকে তাকান, নাম্বার 17 দেখেন লাস্ট ম্যাথ আপনাদের। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আগের ম্যাথটা আমি কি হচ্ছে সমগ্র তল দিয়ে করছিলাম না? আগের ম্যাথটা সমগ্র তল দিয়ে করা হয়েছিল, ওইটারে যদি আপনার নরমাল সিঙ্গেল একটা তল দিয়ে করি, আগের ম্যাথটা বক্র তলের জাস্ট তলের ক্ষেত্রফল ছিল এখানে, আর এখানে বক্র পৃষ্ঠ ছিল, আমি যদি তল দিয়ে নরমালি করি আর আয়তন না, ভেজাল বড় ভেজাল। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা 17 নাম্বারটার দিকে খেয়াল করেন, অঙ্ক নাম্বার 17 আপনাদের 17 নাম্বার ম্যাথটা দেখেন। 17 বলতেছে একটা লোহার পাইপের ভিতরের আর বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার, আর পাইপের উচ্চতা হচ্ছে 5 মিটার। দেখেন আমাদের সবগুলো একক আপনার সেন্টিমিটার এককে আছে, উচ্চতাটা শুধু মিটার এককে আছে, এটার আপনি হচ্ছে সেন্টিমিটার নিয়ে নেন। তো শুরুতে আপনার এইচ হচ্ছে দেওয়া আপনার কাছে 5 মিটার, এটাকে আপনি যদি সেন্টিমিটারে নেন তাহলে 5 এর সাথে আপনি শুধু 100 গুণ করে দিবেন, তাহলে আপনার আসবে 500 সেন্টিমিটার। সহজ জিনিস, এইচ এর মান পেয়ে গেলেন। আর আপনার হচ্ছে পাইপের ভিতরের ব্যাস আর বাইরের ব্যাস, তাহলে আপনি শুরুতে লেখেন যে ভিতরের ব্যাসটা হচ্ছে আপনার কাছে দেওয়া 12 সেন্টিমিটার, এটাকে আপনি হচ্ছে ব্যাসার্ধতে কনভার্ট করবেন, ঠিক আছে, সেন্টিমিটার, এটাকে আপনি কনভার্ট করবেন হচ্ছে ব্যাসার্ধতে কনভার্ট করলে এই 12 রে আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার এসে হলো 6 সেন্টিমিটার। আর এবার যদি আপনি বাইরেরটা হিসাব করেন, যে বাইরের ব্যাস আপনার কাছে দেওয়া হচ্ছে 14 সেন্টিমিটার, লেখেন আপনি 14 সেন্টিমিটার, এটার আপনি হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনি মান পাবেন হচ্ছে ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার। শেষ, দুইটা জিনিস পেয়ে গেলেন। আপনার হচ্ছে কাজ কি একটু খেয়াল করে দেখেন, এই দুইটার মধ্যে আপনার কাজ হচ্ছে এই পাইপের, আচ্ছা পুরো কোশ্চেনটা পড়েন, এবং পাইপের উচ্চতা 5 মিটার। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। খেয়াল করেন আমাদের পাইপটা আমি ধরলাম এতটুকু, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাইপ। এখন একটু খেয়াল করেন,
আমি যদি সম্পূর্ণ পাইপ যেটা, এই সম্পূর্ণ পাইপের আমি যদি ক্ষেত্রফল হিসাব করি, তাহলে আমার ক্ষেত্রফলে কিন্তু এই যে ভিতরে যা আছে এই জিনিসটারও ক্ষেত্রফল আসবে। কথা কি বুঝতে পারতেছেন? তবে পাইপের ভিতরটা কি আপনার হচ্ছে ফাঁকা থাকে নাকি একদম অ্যাকুরেট থাকে? ভিতরটা ফাঁকা থাকে, ফাঁকা থাকে। তো আমি যদি এই পুরোটার ক্ষেত্রফলের থেকে ভিতরেরটার ক্ষেত্রফলকে আমি যদি মাইনাস করি, তাহলে আমি কিন্তু ওই যে আমাদের শুধুমাত্র যতটুকু পরিমাণ লোহা আছে, ঠিক আছে, এই শুধু লোহার ক্ষেত্রফলটুকু পাবো। কথাটা কি বুঝতে পারছেন? তখন আপনি শুধু লোহার ক্ষেত্রফলটা পাবেন। তো ওই ক্ষেত্রফলটা হিসাব করে আপনি হচ্ছে তখন আপনার পাইপের ওজনটা হিসাব করবেন। আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে এটা লোহা, লোহাতে কতটুকু আছে সেটা হিসাব করবো। তাইলে এই দুইটারই আমি হচ্ছে আয়তন বের করি, আয়তন বের করে মাইনাস করে দিই, তাইলে শুধু আপনি হচ্ছে লোহারিটা পাবেন। তাহলে এখন লিখবেন সুতরাং পাইপের বাইরের আয়তন, বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন। এখন আয়তনের সূত্রটা আমার কি? পাই আর স্কয়ার এইচ। আমাদের পাই এর ভ্যালু 3.1416 ইনটু আর এর ভ্যালু, আমাদের বাইরের ব্যাসার্ধ হচ্ছে আপনার 7 এর উপরে হোল স্কয়ার, আর এইচ এর মান আপনি পাইছেন 500 সেন্টিমিটার। গেল এটা। তাহলে 3.1416 ইনটু 7 এর উপর স্কয়ার মানে 49 ইনটু আপনার হচ্ছে 500। তাহলে পরেরটা আপনি যদি হিসাব করেন, আপনার থাকবে 3.1416 ইনটু আপনার হচ্ছে 49 ইনটু আপনার হচ্ছে 500। তাহলে আপনার মান আসবে 76969.2। এটা যেহেতু আমাদের আয়তন, তাহলে আমরা এটা হিসাব করব ঘন সেন্টিমিটার হিসাবে। শেষ। এবার হচ্ছে আবার লিখবেন সুতরাং পাইপের ভিতরের আয়তন। এ কথা বলেন কেন রে বাবা? এত এই কথা বলে কিছু দেখেন। এবার হিসাব করেন, পাই এর ভ্যালু 3.1416 ইনটু আর এর ভ্যালু, এটা ভিতরেরটা হিসাব করতেছেন, তাহলে 6 এর উপরে স্কয়ার, আর এইচ হচ্ছে আপনার 500। তাহলে আবার লেখেন 3.1416 ইনটু 36 ইনটু আপনার হচ্ছে 500। এটা আদৌ চলতেছে? আচ্ছা দেখেন, এবার একটু খেয়াল করেন, এটাতে আপনি ক্যালকুলেশন করেন। 3.1416 ইনটু আপনার হচ্ছে 36 ইনটু 500, তাহলে আপনার মান আসবে হচ্ছে 56548.8। এখন খেয়াল করেন, আমরা যদি এখন শুধুমাত্র পাইপের আয়তনটা বাইর করি, তাহলে এইভাবে লিখবেন যে সুতরাং পাইপের আয়তন। পাইপের আয়তনটা হবে কি এই দুইটার বিয়োগফল। প্রথমটা হচ্ছে আপনার 769, তারপরে 69.2 মাইনাস হচ্ছে আপনার 56548.8। এটা দুইটা আপনি যদি বিয়োগফল করেন, তাহলে আপনার আসবে হচ্ছে 76969.2 মাইনাস আপনার হচ্ছে 56548.8। আপনার মান আসবে হচ্ছে 20420.4 এত ঘন সেন্টিমিটার। এখন আপনার কোশ্চেনটার দিকে একটু তাকান। কোশ্চেনটা বলতেছে আপনাকে যে লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার, লোহার ওজন 7.2 গ্রাম হইলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? একদম সহজ হিসাব, যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে পরের লাইন লিখবেন এভাবে যে আপনার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। সুতরাং আমাদের কত ঘন সেন্টিমিটার আছে? আমাদের আছে হচ্ছে আপনার 20420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 ইনটু 20420.4। তাহলে এটাকে আপনি যদি হিসাব করেন, যে আপনার হচ্ছে 7.2 ইনটু 20420.4, তাহলে আপনার মান আসবে হচ্ছে 147026.88 গ্রাম। দেখেন, আপনি আপনার অ্যানসারটা চাইলে গ্রামেও রাখতে পারেন, আপনি চাইলে এটাকে কেজিতেও দিতে পারেন। এখন কেজিতে নিলে কি করবেন? এটারে শুধু আপনি 1000 দিয়ে ভাগ করে দিবেন। 1000 দিয়ে ভাগ করলে আপনার কেজিতে হিসাব করবে অ্যানসারটা। 1000 দিয়ে ভাগ করলে কেজি আসবে এটা 147.03 কেজি। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার হচ্ছে হয় আপনি গ্রামে রাখলে ওই গ্রামে ওইটাই থাকবে, আপনি যদি এটা 1000 দিয়ে ভাগ করেন তাহলে আপনার অ্যানসার কেজিতে আসবে। আর এর অ্যানসার যদি না মিলছে রে, আপনি ক্যালকুলেটরের সমস্যা না, বইয়ের অ্যানসারে ভুল, আমার তো দুইটারই মাথা ঘুরাইতেছে। এই কিলোগ্রাম মিলছে, এটা কেমনে জানি? 17 নম্বর মিলছে, ঠিক আছে অ্যানসার, এটাই অ্যানসার। আপনি কেজিতে নিয়েন, হ্যাঁ আপনাদের বইয়ে কেজিতেই রাখছেন অ্যানসারটা, কেজিতে নিয়েন।